হিলারির ইমেইল তদন্তে ব্যর্থতার অভিযোগে এফবিআই প্রধান বরখাস্ত। নির্বাচনে রুশ হস্তক্ষেপ খতিয়ে দেখায় কমির বিরুদ্ধে এই পদক্ষেপ, দাবি ডেমোক্র্যাটদের। দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন উদারপন্থী নেতা মুন জে ইন। কোরীয় উপদ্বীপে শান্তি ফেরাতে পিয়ংইয়ং সফরের আগ্রহ প্রকাশ। এবং পাকিস্তানে ভারতীয় সাবেক সেনার মৃত্যুদণ্ড ঠেকাতে আন্তর্জাতিক আদালতে নয়াদিল্লি। সাজা কার্যকর স্থগিত রাখার আহ্বান জানিয়ে নওয়াজ শরীফকে আইসিজের চিঠি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই পরিচালক জেমস কমিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের সময় ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের ইমেইল কেলেঙ্কারির ঘটনা তদন্তে বিতর্কিত ভূমিকার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। যদিও ডেমোক্র্যাটদের দাবি, প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে এফবিআই তদন্ত শুরু করায় কমিকে বরখাস্ত করা হয়েছে। তবে মার্কিন আইন প্রণেতাদের অনেকেই মনে করেন কমিকে বরখাস্ত করা ট্রাম্পের মারাত্মক ভুল সিদ্ধান্ত। গত 22শে জানুয়ারি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এফবিআই এর তৎকালীন নবনির্বাচিত পরিচালক জেমস কমির প্রশংসা করে তাকে নিজের চেয়েও বেশি জনপ্রিয় বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। কমির নেতৃত্বে এফবিআই হিলারির ইমেইল হ্যাকিং এর বিষয়ে যথেষ্ট তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এর মাত্র 4 মাস না পেরোতেই হিলারির ইমেইল কেলেঙ্কারির ঘটনা তদন্তে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে না পারার অভিযোগে কমিকে বরখাস্ত করলেন ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের নিয়মিত সংবাদ সম্মেলনে কমিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানান মুখপাত্র শন স্পাইসার। এফবিআই এর পরিচালক হিসেবে সংস্থাটিকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা কমির নেই। অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের এমন মতামতের সঙ্গে একমত পোষণ করে প্রেসিডেন্ট ট্রাম্প এরই মধ্যে কমিকে একটি চিঠি পাঠিয়ে তাকে বরখাস্ত করার কথা জানিয়েছেন বলেও জানান স্পাইসার। কমিকে বরখাস্ত করার পেছনে অনেকগুলো কারণই থেকে থাকতে পারে, তবে যে বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ তা হল গত সপ্তাহে কংগ্রেসের জিজ্ঞাসাবাদে কমি হিলারির ইমেইল তদন্তের বিষয়ে যথাযথ তথ্য দেননি। প্রেসিডেন্টের অনুমতি ছাড়া এ বিষয়ে আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। কমিকে বরখাস্তের ঘোষণার পরপরই এক বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস জানান, মার্কিন বিচার দপ্তর সততা, নিয়মানুবর্তিতা ও আইনের প্রতি পুরোপুরি শ্রদ্ধাশীল থাকতে চায়। আর এ কারণেই সবকিছু নতুন করে শুরু করতেই এফবিআই প্রধানের পদে পরিবর্তন আনা হচ্ছে। তবে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি বলছে, প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে এফবিআই তদন্ত করছিল বলেই সংস্থাটির পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জেমস কমিকে। একই সঙ্গে কমিকে বরখাস্তের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের অনেক বড় একটি ভুল বলেও মন্তব্য ডেমোক্র্যাটদের। ট্রাম্প প্রশাসনের যে বিষয়টি সবচেয়ে বেশি উদ্বেগজনক তা হলো তারা একের পর এক রাষ্ট্রীয় কর্মকর্তাকে বরখাস্ত করছেন। আর এবার এমন একজনকে বরখাস্ত করা হলো যিনি হিলারির ইমেইল হ্যাকিং এর তদন্ত করছিলেন। এটাকে আপনি কখনোই কাকতালীয় বলতে পারবেন না। আমি মনে করি ইমেইল কেলেঙ্কারির ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন এবং কোনোভাবেই হোয়াইট হাউসের এতে হস্তক্ষেপ করা উচিত নয়। এদিকে বরখাস্তের ঘোষণার পরপরই ক্যালিফোর্নিয়া ছেড়ে যেতে দেখা গেছে জেমস কমিকে। মঙ্গলবার কমিকে বহনকারী গাড়ি বহরকে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের দিকে যেতে দেখা যায়। অন্যয় কর্মকার, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন উদারপন্থী নেতা মুন জে ইন। বুধবার দেশটির পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর উত্তর কোরিয়ার সঙ্গে চলমান উত্তেজনা কমাতে পিয়ংইয়ং সফরের ইচ্ছা প্রকাশ করেন মুন। মঙ্গলবারের নির্বাচনে কট্টরপন্থী হং জুন পিউকে বিপুল ব্যবধানে পরাজিত করেন তিনি। দুর্নীতির দায়ে প্রাক্তন প্রেসিডেন্ট পার্ক গিউন হাই ক্ষমতাচ্যুত হওয়ায় আগাম এই নির্বাচন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশের পরপরই উল্লাসে মেতে ওঠেন মুন জে ইনের সমর্থকেরা। রাজধানীর সিউলে এক জনসভায় অংশ নিয়ে জনসাধারণের অভিবাদন গ্রহণ করেন নবনির্বাচিত বামপন্থী এ নেতা। ক্ষমতা গ্রহণের পর প্রতিবেশী দেশ উত্তর কোরিয়ার সঙ্গে পূর্বের নীতি পরিবর্তন করে দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদারে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন গণতান্ত্রিক আন্দোলন কর্মী ও মানবাধিকার আইনজীবী মুন জে ইন। এছাড়া পার্কের অপসারণে বিভক্ত হওয়া দক্ষিণ কোরিয়ার জনগণ
জনগণকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি দেশের অর্থনীতি পুনরুদ্ধারের আশা প্রকাশ করেন তিনি। চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিতর্কিত ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে প্রস্তুত বলেও জানিয়েছেন মুন। অত্যন্ত সতর্কতার সঙ্গে আমি আঞ্চলিক মিত্রদের সঙ্গে সমঝোতার চেষ্টা চালিয়ে যাব। এ অঞ্চলে শান্তি ফেরাতে প্রয়োজনে আমি শিগগিরই ওয়াশিংটনেও যাব। এছাড়া বেইজিং, টোকিও সব জায়গায় যেতে আমি প্রস্তুত। আর সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকলে আমার পিয়ংইয়ং ভ্রমণেরও ইচ্ছা আছে। মিনজু পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী মুন পান 41% বেশি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হংজুন 23.3% ভোট পান। যুক্তরাষ্ট্র, চীন, জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা মুনের বিজয়ে তাকে সংবর্ধনা জানিয়েছেন। উত্তর কোরিয়া থেকে আসা শরণার্থী পরিবারের ছেলে মুন জাইন 1970-এর দশকে পার্কের বাবার বিরুদ্ধে বিক্ষোভে নেতৃত্ব দেয়ায় জেলে যান। 2012 সালে এই মুনকেই হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন পার্ক। 2013 সালে ক্ষমতার অপব্যবহার করে বান্ধবীকে দুর্নীতি করার সুযোগ করে দেয়ায় এবছরের এপ্রিলে চূড়ান্তভাবে ক্ষমতাচ্যুত হন পার্ক। বর্তমানে তিনি জেলে আছেন। আফরিন জেরিন, সময় সংবাদ। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমিয়ে আনতে নরওয়ের মধ্যস্থতায় অনানুষ্ঠানিক আলোচনায় বসেছেন দুদেশের প্রতিনিধিরা। অসলোয় সোম ও মঙ্গলবার পিয়ংইয়ং, ওয়াশিংটনের সরকারি প্রতিনিধি পর্যায়ের বৈঠক হলেও এর বিস্তারিত জানা যায়নি। দক্ষিণ কোরীয় গণমাধ্যম জানায়, চলমান সংকট নিয়ে সিউল ও বেজিং গোপনে আলোচনা চালিয়ে যাচ্ছে। এর আগে এক বিবৃতিতে নরওয়ের পররাষ্ট্র দপ্তর উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব দেয়। However, experts believe the talks are still meaningful, given that it's the first such meeting between the two sides since President Trump took. তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে হ্যাকিং গ্রুপ অ্যানোনিমাস নতুন একটি ভিডিও প্রকাশ করেছে। ইউটিউবে প্রকাশিত 6 মিনিটের ওই ভিডিওতে বলা হয়, কোরীয় উপদ্বীপের চলমান উত্তেজনা যুদ্ধ শুরু হওয়ার আগের লক্ষণ। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র পরীক্ষা, পশ্চিম প্রশান্ত মহাসাগরে মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন এবং দক্ষিণ কোরিয়ায় মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েন, এসব কিছুই যুদ্ধের পূর্ব প্রস্তুতি বলে বলা হয় ওই ভিডিওতে। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। তুরস্কের আপত্তি সত্ত্বেও সিরিয়ায় আইএস বিরোধী লড়াইয়ে কুর্দি যোদ্ধাদের অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। বিমান অভিযানের তথ্য আদান প্রদানে রুশ মার্কিন ঐক্যমত্য। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ভারতীয় নৌবাহিনীর সাবেক সদস্য কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছেন আন্তর্জাতিক আদালত। পাকিস্তানের গুপ্তচর বৃত্তির দায়ে কুলভূষণকে ফাঁসির আদেশ দেয়া নিয়ে ইসলামাবাদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে নয়াদিল্লি। এরই ধারাবাহিকতায় ভারত সরকার আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হলে তাতে সাড়া দেন আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। একে বড় বিজয় হিসেবে দেখছে ভারত সরকার। এদিকে ভারতের কাশ্মীরে এক সেনা কর্মকর্তাকে অপহরণের পর হত্যা করেছে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীরা। উমর ফাইয়াজ নামের ওই সেনা 5 মাস আগে সেনাবাহিনীতে যোগ দেন। ছুটি নিয়ে আত্মীয়ের বিয়েতে গেলে সেখান থেকে তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি পি.এস. কান্নানকে আদালত অবমাননার অভিযোগে 6 মাসের কারাদণ্ড এবং তাকে নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশে নিষেধাজ্ঞা আরোপকে ভারতের বিচারিক ইতিহাসে নজিরবিহীন বলে মনে করছেন ভারতের শীর্ষস্থানীয় আইনজীবীরা। একই সঙ্গে বিচারপতিদের বিরুদ্ধে কান্নান যে অভিযোগ করেছেন তা তদন্তের আহ্বান জানিয়েছেন তারা। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীদের একজন অরুণাভ ঘোষ এ বিষয়ে সময় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, অনেক বিচারপতিকে নিয়েই ভারতের সমালোচনা রয়েছে। বিচারপতিরাও জবাবদিহিতার ঊর্ধ্বে নন। কান্নানের সঙ্গে সুপ্রিম কোর্টের বিরোধ চলছে বলেও মনে করেন তিনি। এ সময় চেন্নাই হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে কান্নানের করা দুর্নীতির অভিযোগের তদন্তের দাবি জানান সুপ্রিম কোর্টের এই আইনজীবী। ভারতের আইন এখন অব্দি তো প্রথম ফেস করা গেল, সুতরাং এটা বিশদ রিসার্চ হবে, ব্যাখ্যা হবে। তারপর কান্নানের বিরুদ্ধে অভিযোগ কি, তিনি 7-8 জন ম্যাড্রাসের বিচারপতি, ম্যাড্রাস হাইকোর্টের বিচারপতির মধ্যে দুর্নীতির অভিযোগ এনেছিলেন। সত্যি হোক মিথ্যা হোক, সেই দুর্নীতির অভিযোগ কিন্তু তদন্ত হয়নি এবং সেইটাই তারই ভিত্তিতে ওর এগেন্সটে কন্টেম্প জারি করে এবং সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির নামে বলেছেন
যারা সন্দেহের ঊর্ধ্বে নেই। আমি ধরেই নিচ্ছ পাগল, পাগল যদি মিথ্যা বা সত্যি কথা কিছু বলে থাকে, আফটার অল ইজ দ্য জাজ, সেই লোকটা যদি কোনো অভিযোগ করে বিচার ব্যবস্থার বিরুদ্ধে, সেটার বিচার ব্যবস্থার নিজের ভাবমূর্তি বজায় রাখতে উচিত। তুরস্কের উদ্বেগ ও আপত্তি সত্ত্বেও সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে লড়াই করা কুর্দি বিদ্রোহীদের অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। রাকায় আইএস এর বিরুদ্ধে স্থলযুদ্ধে কুর্দি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে কাজ করবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে হামার বিদ্রোহী নিয়ন্ত্রিত কয়েকটি এলাকায় মঙ্গলবার 30 দফা বিমান হামলা চালিয়েছে সিরীয় বাহিনী। সিরিয়ার উত্তরাঞ্চলীয় হামা প্রদেশের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় গত কয়েকদিন ধরে চালানো বিমান হামলা মঙ্গলবারও অব্যাহত রাখে সরকারি বাহিনী। পর্যবেক্ষণ সংস্থার তথ্য মতে এদিন লাতেমনে ও কাফারজিতা শহরে বিদ্রোহীদের বেশ কয়েকটি ভবনে অন্তত 30 দফা বিমান হামলা চালানো হয়। কাজাখস্তানের আস্তানায় রাশিয়া, তুরস্ক ও ইরানের মধ্যে সিরিয়ায় 4টি নিরাপদ অঞ্চল গড়তে যে সমঝোতা হয়েছে, হামার এই শহরগুলো এর আওতার বাইরে। এদিকে সরকারের সঙ্গে চুক্তির অংশ হিসেবে মঙ্গলবারও দামেস্কের কয়েকটি জেলা থেকে বিদ্রোহীদের ইদলিবের উত্তরাঞ্চল ও হামার বার্জে শহরে সরে যেতে দেখা গেছে। দামেস্কের শহরতলি থেকে বিদ্রোহী ও তাদের পরিবারের অন্তত 1,500 সদস্য এদিন স্থানান্তরিত হয়। তাদের সাহায্যে এগিয়ে আসা স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটের সদস্যরা জানান, দামেস্কের আশপাশে থাকা বিদ্রোহীদের আগামী 5 দিন ধরে এভাবে সরিয়ে নেওয়া হবে। সিরিয়ার কয়েকটি বিদ্রোহী দলের সঙ্গে সরকারের সমঝোতা হলেও জঙ্গি গোষ্ঠী আইএস এর বিরুদ্ধে গত কয়েক সপ্তাহে বড় কোনো সাফল্যের খবর পাওয়া যায়নি। আইএস তাদের কথিত রাজধানী রাক্কা থেকে পূর্বাঞ্চলীয় দের আল জোরে সরিয়ে নিচ্ছে বলে সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর বরাতে জানায় গণমাধ্যম। এই অবস্থার মধ্যেই মঙ্গলবার হোয়াইট হাউস জানায়, আইএস এর বিরুদ্ধে যুদ্ধরত সিরীয় কুর্দিদের অস্ত্র সরবরাহ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা এসডিএফ কে অস্ত্র সরবরাহ ও প্রয়োজনীয় সহায়তা দিতে প্রতিরক্ষা দপ্তরকে অনুমোদন দিয়েছেন বলে জানান মুখপাত্র শন স্পাইসার। রাকায় আইএস কে পরাজিত করা কঠিন ও সময় সাপেক্ষ হলেও যুক্তরাষ্ট্র আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার কথা ভেবে এ থেকে পিছিয়ে আসবে না বলে জানান তিনি। রাক্কায় আইএসকে পুরোপুরি পরাজিত করতে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সকে অস্ত্র ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে প্রেসিডেন্ট ট্রাম্প। সামনের দিনগুলোতে স্থলযুদ্ধে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে কাজ করবে এসডিএফ। নিরাপত্তা নিয়ে তুরস্কের উদ্বেগের ব্যাপারে আমরা সতর্ক। তাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে এমন কিছু করবে না যুক্তরাষ্ট্র। আরব মিলিশিয়াদের পাশাপাশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তুরস্কের বিবেচনা করা কুর্দি ওয়াইপিজির যোদ্ধারাও সিরিয়ায় এসডিএফ এর হয়ে আইএস এর বিরুদ্ধে লড়ছে। ন্যাটো জোটের সহযোগী তুরস্কের উদ্বেগ ও বিরোধিতা সত্ত্বেও কুর্দি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। চলতি মাসেই তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের কথা থাকলেও এই বিষয়টি আঙ্কারা ওয়াশিংটন সম্পর্কে দূরত্ব তৈরি করতে পারে বলে গণমাধ্যমে বিশ্লেষকদের বক্তব্যে উঠে এসেছে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। সিরিয়ায় বিমান হামলা চালাতে গিয়ে একে অপরের সঙ্গে যে কোনো ধরনের সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে তথ্য আদান প্রদান সংক্রান্ত যৌথ সহযোগিতার বিষয়ে পুনরায় একমত হয়েছে দুই দেশ। এর ফলে সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যে কোনো বিমান হামলা পরিচালনার ক্ষেত্রে একে অপরকে আগে থেকে অবহিত করার পাশাপাশি বিমান হামলা সংক্রান্ত যে কোনো তথ্য নিজেদের মধ্যে আদান প্রদান করবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। গত মাসে সিরিয়ার একটি সামরিক ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিলে বিমান হামলা সংক্রান্ত তথ্য আদান প্রদান বন্ধ রাখে রাশিয়া। ইরান সীমান্তে দেয়াল নির্মাণের পরিকল্পনা করছে তুর্কি সরকার। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের সদস্যদের তুরস্কে প্রবেশ নিয়ন্ত্রণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শীর্ষ পর্যায়ের এক তুর্কি কর্মকর্তা। তার মতে তুরস্কের ইরান সীমান্তের ভেতর 800 থেকে 1000 পিকেকে সন্ত্রাসীর শিবির আছে, যারা সুযোগ বুঝে তুরস্কে প্রবেশ করে বিভিন্ন সময় হামলা চালাচ্ছে। এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সীমান্তের 70 কিলোমিটার এলাকা জুড়ে দেয়াল নির্মাণ করা হবে। এছাড়াও সীমান্তে লোহার বেড়া স্থাপন করা হবে এবং বাতি দেওয়া হবে বলেও জানান ওই কর্মকর্তা। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ক্রিশ্চিয়ান অ্যান্টি বলাকা মিলিশিয়াদের হামলায় জাতিসংঘের 4 শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 7 জন। এই হামলার ঘটনায় নিখোঁজ রয়েছেন একজন। শান্তিরক্ষীদের পাল্টা অভিযানে 8 সন্ত্রাসী নিহত হয়েছেন। সোমবার রাজধানী বানগুই থেকে 470 কিলোমিটার দূরে কঙ্গো সীমান্তের কাছে শান্তিরক্ষীদের গাড়ি বহরে সন্ত্রাসীদের হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। মঙ্গলবার নিহত 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থিতিশীলতা বজায় রাখতে এবং নিখোঁজ সদস্যের খোঁজে নিরাপত্তা জোরদার করেছে শান্তিরক্ষী বাহিনী। 2013 সাল থেকে দেশটিতে অস্থিরতা বিরাজ করছে। মূলত মুসলিম সাকেলা গোষ্ঠী ক্ষমতা গ্রহণের পর সেখানে খ্রিস্টিয়ান অ্যান্টি বলাকা মিলিশিয়ারা অরাজকতা শুরু করে। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। আফগানিস্তানে সেনা উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। চলতি বছর বাস্তুচ্যুত হয়েছে 90,000 আফগান, জাতিসংঘের প্রতিবেদন। যুক্তরাষ্ট্রে গত এক বছরে মুসলিম বিরোধী কর্মকাণ্ড ব্যাপক হারে বেড়েছে বলে জানিয়েছে আমেরিকান ইসলামিক রিলেশন কাউন্সিল CAIR। মঙ্গলবার সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয় 2016 সালের তুলনায় 2017 সালে মুসলিম বিরোধী কর্মকাণ্ড এবং সহিংসতা 57% বেড়েছে। এসব মুসলিম বিরোধী কর্মকাণ্ডের মধ্যে বিদ্বেষমূলক অপরাধ, হয়রানি এবং বৈষম্য গেল বছর আশঙ্কাজনক হারে বাড়ে বলেও উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে। প্রতিবেদনে আরো বলা হয়, মুসলিম বিরোধী এসব কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের দায়িত্ব গ্রহণের আগে থেকেই লক্ষ্য করা গেলেও যুক্তরাষ্ট্র ভ্রমণে মুসলমানদের ওপর ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা জারির পর এ ধরনের কর্মকাণ্ড আরো বেড়ে যায়। আর এর ফলে অনেক নিরপরাধ মুসলমানও FBI এর জেরা ও হয়রানির শিকার হয়েছে বলেও জানায় সংস্থাটি। দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে মধ্যপ্রাচ্য সংকট নিরসন ও শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে রাজি বলে জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি আলোচনার উদ্যোগকে সহযোগিতার জন্য নেতানিয়াহুর সঙ্গে দেখা করতে চান তিনি। মধ্যপ্রাচ্য সফররত জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ারের সঙ্গে রামাল্লায় বৈঠকের পর আব্বাস একথা বলেন। এ সময় জার্মান প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্য সংকট সমাধান অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। গত সপ্তাহে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় নেতানিয়াহুর সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দেন আব্বাস। এই মাসের শেষের দিকে ট্রাম্প ইসরায়েল সফরে যাবেন। আব্বাস আশা করছেন অধিকৃত পশ্চিম তীরও সফর করবেন ট্রাম্প। لقائنا في الأسبوع الماضي مع فخامة الرئيس ترامب والذي لبى دعوتنا। আফগানিস্তানে সেনা উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সামরিক জোট ন্যাটো দেশটিতে আরও সেনা পাঠাতে যুক্তরাজ্যকে অনুরোধের পরই যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা প্রকাশিত হলো বলে জানিয়েছে গণমাধ্যম। আফগানিস্তানের সেনা বাড়ানোর ব্যাপারে মার্কিন সামরিক কর্মকর্তা ও ট্রাম্প প্রশাসনের নিরাপত্তা উপদেষ্টারা একটি খসড়া তৈরি করেছেন বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য গোয়েন্দা সংস্থার পর্যবেক্ষণের আলোকেই দেশটিতে আরও সেনা পাঠানোর কথা ভাবছে হোয়াইট হাউস। বিশেষ বাহিনী সহ আফগানিস্তানে তালেবান ও IS এর হুমকি মোকাবিলায় আরও 3 থেকে 5,000 মার্কিন সেনা পাঠানো হতে পারে। দেশটিতে বর্তমানে প্রায় 8,500 মার্কিন সেনা রয়েছে। আফগানিস্তানে চলমান সহিংসতায় চলতি বছর 90,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দেশটির 34টি প্রদেশের মধ্যে 29টি প্রদেশের মানুষ সহিংসতার শিকার। অব্যাহত সংঘাতে প্রতিদিন শত শত মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। জানুয়ারিতে 34,881 জন ঘরবাড়ি ছাড়া হয়। জাতিসংঘ জানায়, যুদ্ধের কারণে দেশটির প্রায় 40% মানুষ বাস্তুচ্যুত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, 2016 সালে 6,60,600 মানুষ দেশ ছেড়ে পালিয়েছে। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পাত্তানি শহরে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত 60 জন আহত হয়েছে। মঙ্গলবার একটি বিপণী বিতানের বাইরে দাঁড় করিয়ে রাখা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটায় সন্দেহভাজন হামলাকারীরা। বোমার বিস্ফোরণে বিগ সি সুপারমার্কেট নামের ওই বিপণী বিতানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মোবাইল ফোনের ক্যামেরায় বিস্ফোরণের মুহূর্তটি ধরা পড়ে। অন্যান্য দিনের মতোই স্বাভাবিক কেনাকাটা চলার সময় হঠাৎই প্রচণ্ড শব্দে বোমাটির বিস্ফোরণ হয়। এর পরপরই ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের মানুষজনকে প্রাণভয়ে ছোটাছুটি করতে দেখা গেছে। আহতদের বেশিরভাগকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে গুরুতর আহত 21 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে একে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে উল্লেখ করলেও জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মেক্সিকোর মধ্যাঞ্চলীয় পুয়েবলা প্রদেশে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে অন্তত 14 জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আর অন্তত 20 জন। নিহতদের মধ্যে অন্তত 5 শিশু রয়েছে বলে জানা গেছে। কর্তৃপক্ষ জানায়, স্থানীয় একটি গির্জায়
খ্রিস্ট ধর্মাবলম্বীদের আসন্ন সেন্ট ডে উদযাপনের প্রস্তুতি চলার সময় অসাবধানতাবশত একটি ছোট রকেট নিকটবর্তী আতশবাজি কারখানার মধ্য গিয়ে পড়লে পুরো ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে 9 জন এবং পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও 5 জন। এর আগে গত ডিসেম্বরে রাজধানী মেক্সিকো সিটির একটি আতশবাজির কারখানায় একই ধরনের বিস্ফোরণে নিহত হন অন্তত 35 জন। চীনের পূর্বাঞ্চলীয় শ্যানডং প্রদেশে স্কুল বাস দুর্ঘটনায় চালক সহ নিহত হয়েছে 11 শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান একটি টানেলের ভেতর দিয়ে যাওয়ার সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। অনলাইনে প্রকাশিত এক ছবিতে বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়। দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের সবার বয়স 3 থেকে 7 বছরের মধ্যে বলে জানা গেছে। এদের মধ্যে 10 জন দক্ষিণ কোরীয় এবং একজন চীনা নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহতরা ওয়েহাই শহরের একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী বলে জানায় স্থানীয় গণমাধ্যম। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা না গেলেও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হোয়াং কিওয়ান। ইতালির উত্তরাঞ্চলীয় শহর জেনোয়া থেকে চোরাচালানের সময় বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে পুলিশ। কাস্টমস কর্মকর্তাদের সহায়তায় উদ্ধারকৃত মাদক লিবিয়ায় পাচারের সময় প্রায় 37 টন মাদক উদ্ধার করা হয় বলে জানায় স্থানীয় গণমাধ্যম। পুলিশ জানায় উদ্ধারকৃত মাদকের চালানগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আইএস সদস্যদের জন্য উৎপাদন করা হয়েছিল। যুদ্ধক্ষেত্রে আরও বেশি করে শক্তি অর্জনের উদ্দেশ্যেই এসব মাদক সেবন করে থাকে আইএস সদস্যরা। ইতালির রাজধানী রোমে হকারদের বিরুদ্ধে ধরপাকড় এবং নগর পুলিশের ধাওয়ায় সেনেগালের এক নাগরিকের অপমৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। নিয়াম মাগেট নামের ওই ব্যক্তি অনুমোদনহীন হকার ব্যবসা করতেন। সম্প্রতি পুলিশের ধাওয়া খেয়ে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। হকার ব্যবসার সঙ্গে জড়িত বিভিন্ন দেশের নাগরিকেরা এই মৃত্যুর জন্য পুলিশকে দায়ী করে আসছে। রোমে বেশ কিছুদিন ধরেই হকারদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ। এর প্রতিবাদে রোমের পিওচ্ছা ভেনেসিয়ায় আয়োজিত বিক্ষোভে বাংলাদেশ, ভারত, মরক্কো, সেনেগালের নাগরিকেরা ছাড়াও ইতালির কয়েকটি নাগরিক অধিকার সংগঠনের কর্মীরা অংশ নেন। বাংলাদেশ সমিতির সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চু, সাধারণ সম্পাদক ইমদাদুল হক মৃধা, কাজী মনসুর আহমেদ শিপু, জসিমউদ্দিন মজুমদার সহ কমিউনিটির নেতারা এই বিক্ষোভ সমাবেশে যোগ দেন। উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সেনা মহড়ার মধ্যে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে চীন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির সংবাদ মাধ্যম সিনহুয়া জানায়, সম্প্রতি কোরীয় উপদ্বীপের উত্তর পূর্বাঞ্চলের বোহাই সাগরে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় বেজিং। নিজেদের প্রতিরক্ষা শক্তি সমৃদ্ধ করার লক্ষ্যেই এই পরীক্ষা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। এর আগে দক্ষিণ কোরিয়ায় থাড মোতায়েনের পরিপ্রেক্ষিতে সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত যুদ্ধ সরঞ্জাম পরীক্ষার ঘোষণা দেয় চীন। দক্ষিণ কোরিয়া থেকে $10 কোটি মূল্যের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ মাত্র $100 দামে কিনেছে ফিলিপিন্স। গণমাধ্যম জানায়, এক্ষেত্রে দামটি মোটেও ক্রয় বিক্রয় নয়। বন্ধু ভাবাপন্ন দুদেশের মধ্যে $100 শুধুই প্রতীকী বিনিময়। তবে বিশ্লেষকরা বলছেন, পূর্ব চীন সাগরে নিজেদের আধিপত্য বিস্তারে ফিলিপিন্সকে এ জাহাজ দিয়েছে সিউল। এমনিতেই ফিলিপিন্স মধ্য সামরিক শক্তির দেশ। চীনকে চাপে রাখতে সবসময় যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সহযোগিতা পেয়ে থাকে ফিলিপিন্স। এর আগেও যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া থেকে সামরিক সরঞ্জাম কিনেছে ফিলিপিন্স। ভারতের পশ্চিমবঙ্গের পর এবার গুজরাটে অনুষ্ঠিত হলো গণবিবাহ উৎসব, যেখানে 51টি জুটির বিয়ে দেয় স্থানীয় কর্তৃপক্ষ। গুজরাটের সুরাটে আয়োজিত হয়েছে জাঁকজমকপূর্ণ এই বিয়ের অনুষ্ঠান। বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে অধিকাংশ মানুষের মনে থাকে নানা ভাবনা। স্বাভাবিকভাবে বিয়ের খরচ বহন করতে অপারগ এমন নিম্নবিত্ত জুটিদের জন্য এই আয়োজন। অনুষ্ঠানের খরচ বহন করেছে সুরাটের কর্তৃপক্ষ। বিয়ের অনুষ্ঠানে বর কনে পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব, গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলিয়ে প্রায় 10,000 মানুষ অংশ নেন। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হিলারির ইমেইল তদন্তে ব্যর্থতার অভিযোগে এফবিআই প্রধান বরখাস্ত। নির্বাচনের রুশ হস্তক্ষেপ খতিয়ে দেখায় কমির বিরুদ্ধে এই পদক্ষেপ, দাবি ডেমোক্র্যাটদের।
দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন উদারপন্থী নেতা মুন জে ইন। কোরীয় উপদ্বীপের শান্তি ফেরাতে পিয়ংইয়ং সফরের আগ্রহ প্রকাশ। এবং পাকিস্তানে ভারতীয় সাবেক সেনার মৃত্যুদণ্ড ঠেকাতে আন্তর্জাতিক আদালতে নয়াদিল্লি সাজা কার্যকর স্থগিত রাখার আহ্বান জানিয়ে নওয়াজ শরীফকে আইসিজের চিঠি। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।